আওয়ামী লীগ এই দল দেশটার জন্ম দিছে। না থাকেন আওয়ামী লীগ যদি বাংলাদেশ জন্ম না দিত, বঙ্গবন্ধু যদি এই দেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা না দিত, আজকে তোরা থাকতি কোনো পাকিস্তানি ইয়ের মালিকের বাড়িতে কামলা হয়ে জুতা চাটতি, শাওয়াকে একদম হুতায় ফেলতেছে। তো সেখানে তোরা নিজে থেকে উদ্যোগ নিয়ে বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশন সেট অফ করে দিচ্ছে। এখানে এক্সেস দেওয়ার কিছু নাই। আমরা ইন্ডিয়ার পেটের মধ্যে বাস করি, 98% বর্ডার আমাদের ইন্ডিয়ার সাথে। আমরা তাই চাইলে একটা শক্তিশালী বড়, ধরেন শক্তি না, ইন্ডিয়া খুবই দুর্বল, কিন্তু এত বড় একটা প্রতিবেশী, তার সাথে আমরা শক্তিতে কুলায় উঠতে পারি। ইটস ট্রু, আপনি মানেন আর নাই মানেন, এটা ট্রু ফ্যাক্ট। মনে করেন এই 16 মাস ঘুমে ছিল, হিসাব ছিল না তাদের। তারা মনে করেন আটকা জেগে উঠেছে, তাদের মানভোদা জেগে ওঠার পরে তারা নানান ভাবে হাদির জন্য কান্নাকাটি করতেছে, রাজাকার শিবিরে কান্নাকাটি রোল উঠে গেছে। হ্যাঁ, মানুষ মরে যাচ্ছে, তোমরা এইভাবে বলবা কেন ভাই? 16 মাস ধরে, 16 মাস বাদ দেন ভাই, গত সপ্তাহে নভেম্বর মাসের প্রথমেই যে মমিন নামের ছেলেটা তুরাগ নদী থেকে যার লাশ উদ্ধার হইলো, যা বাচ্চাটার বয়স 2.5 বছর। আচ্ছা ঠিক আছে, এটাও বাদ দেন, 2.5 বছর তো অনেক লম্বা সময়। হাদির বাচ্চার বয়স নাকি 10 মাস। তা 10 মাসের ছেলেটার জন্য তার বেঁচে থাকা উচিত, খুব ভালো কথা, বেঁচে থাকুক। আমাদের যে মাসুদ ছেলেটা 2024 সালের আগস্ট মাসে যে রাজশাহী ইউনিভার্সিটিতে মব করে তাকে মেরে ফেলা হইলো, এবং সে মৃত্যুর সময় যে পানি পানি করতেছিল, তার মুখের কাছে ক্যামেরা নিয়ে কনফেস করানো হচ্ছে যে আমি ছাত্রলীগ করতাম, আমি তারপর পঙ্গু হয়ে গেছি শিবিরের অত্যাচারে। এগুলা তার মুখ দিয়ে কনফেস করানো। শিবিরের অত্যাচার এটা কিন্তু আবার কেটে দিচ্ছে, বুঝছেন? এটা কিন্তু আবার দেয় নাই ভিডিওতে। হ্যাঁ, আমি বাচ্চার ওষুধ কিনতে পেরেছি, এবং ওটা তার নিউবর্ন বাচ্চা ছিল, মানে বাচ্চার বয়স 7 দিনও ছিল না। ওই বাচ্চাটার ওষুধ কিনতে বের হয়েছিল, এবং সেই এক হাত হারানো ছেলেটাকে পিটায় পিটায় তারা মারছে পাবলিকলি। এবং যে ছেলেটা মারছে, যে ছেলেটা মাসুদের বুকের উপর মোবাইল নিয়ে দাঁড়ায় লাইভ করছে, সেই ছেলেটা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবি আম্মার। না, তখন তাদের মানভোদা কাঁপে না, ভিজে না, খাড়ায় না, কিছুই হয় না। কিন্তু একটা শাওয়া হাদির জন্য তাদের মানভোদা কেঁপে 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 উঠতেছে। পুরো বাংলাদেশ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু এই পলিটিক্যাল কালচার ছিল না যে একজন আরেকজনকে মুখের ওপর এইসব মানে অশ্লীল ভাষাগুলো। দেখেন, আপনি একজন অ্যাক্টিভিস্ট, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমরা দুইজন যে লেভেলের কথা বলতে পারি, একজন পোস্টেড নেতা বা একজন পলিটিক্যাল আইডেন্টিটি যার আছে, সে কিন্তু এই ভাষায় কথা বলতে পারে না। স্বাভাবিক, রাইট? আমাদের দুইজনের কাজ দুই রকম। আমি আজকে এখানে যখন অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলি তখন একরকম, আবার যখন ধরেন আমি নিজে সঞ্চালক হিসেবে কাউকে কোনো গেস্টের সাথে থাকি, তখন কিন্তু আমি শাওয়া হাদি বলতে পারি না। ওইটা ওই ফরম্যাটের সাথে যায় না ব্যাপারটা। কিন্তু এরা দেখেন বাংলাদেশের পলিটিক্যাল কালচারটাকে এমন করে নিয়ে আসছে যে এখন একটা শাওয়া হাদির জন্য বাংলাদেশের সুশীল সমাজের কান্দার রোল উঠে গেছে, যে আরে আমাদের শাওয়া হারায় যাচ্ছে। আপনি ভাবতে পারেন আমাদের কতটুকু অধপতন হয়েছে। না, দেখেন কতদিন আমাদের ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস। প্রতি বছর এত মানে আমরা যারা দেখে আসছি, বিজয়ের মাসে প্রতিটা টিভি চ্যানেলের কোনায় বিজয়ের মাস থাকে, চারদিকে বিজয়ের গান বাজে, বিজয়ের একটা উৎসব একটা ব্যাপার থাকে। কিন্তু 2024 থেকে আমি দেশের অনেকের সাথে কথা বলে যেটা জানলাম, যে কোথাও দেশাত্মবোধক গান বাজে না, কোথাও কিছু আয়োজন নাই, সবকিছু কেমন যেন একটা ফ্যাকাশে, কেমন যেন মন মরান একটা সিচুয়েশন। ফেসবুকে কিন্তু দেখতাম প্রতি বছর কিছু ছুপা ছাগু, যেটা যাদেরকে আমরা বলি, এরা ফেসবুকে পোস্ট দিত, হ্যাঁ ডিসেম্বর মাস আসলেই খালি সারাক্ষণ গান বাজে, প্যান 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 প্যান, শব্দ দূষণ। তখন তাদের শব্দ দূষণ হয়, মাইন্ডেড। 24 সাল থেকে কিন্তু এই কথা কাউকে বলতে শুনি না যে এই গানটা বন্ধ চলে না কেন। তাদের এত বছরের যে সুপ্ত বাসনা, হাউস, এটা বাস্তবায়িত হয়েছে। এই জন্য এখন তারা এটা নিয়ে কোনো বদার্ড না, তাদের এটা নিয়ে কোনো প্রবলেম নাই যে কেন গান বাজে না। বিজয়ের মাস কেন বিজয়ের গান বাজে না? ডিসেম্বর মাস আসলেই, মার্চ মাস আসলেই আমাদের তো মনে একটা খুশি লেগে যেত, অটো একটা খুশি চলে আসছে, এই ডিসেম্বর মাস চলে আসছে। এখন আমরা চারদিকে পতাকা দেখতে পাবো, একটা উৎসব ভাব চারদিকে। আমি আসলে আপনাকে মানে অ্যাম্বিয়েন্স এটা আপনি নিজে ফিল করতে হবে না, বলে আসলে বোঝানো যায় না। গত 2 বছর যাবত এরকম নাই কোথাও। দেশে যাদের সাথে কথা, প্রত্যেকের একই কথা, দেশটাকে আমাদের নিরানন্দ, চারদিকে কোনো আনন্দ নাই। হ্যাঁ, সবাই আছে কেমন যেন একটু চাপা, মানে পয়লা বৈশাখের মধ্যে কোনো উৎসবের ভাব হয় না, যেটুকু থাকে এটুকু ফরমায়েশি। রাজাকার সরকারের কাছে আপনি কি আশা করতে পারেন যে ডিসেম্বর মাসে তারা উৎসব করবে? ডিসেম্বর মাস তাদের শোকের মাস। আজকে ওরা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছে, রায়বাজারে গিয়ে তারা বলতেছে আমরা মর্মাহত। মানে আপনি ভাবেন, আপনার মায়ের রেপিস্ট এসে আপনার মায়ের কবরের সামনে দাঁড়ায় বলতেছে যে আমরা খুবই দুঃখ পেয়েছি তুমি মরে যাওয়াতে। এবং ওরা বলতেছে জাপা কেন স্মৃতিসৌধে গেল? ফেচিবাদের দোসর আওয়ামী লীগ এই দল দেশটার জন্ম দিছে।
না থাকেন, আওয়ামী লীগ যদি বাংলাদেশ জন্ম না দিত, বঙ্গবন্ধু যদি এই দেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা না দিত, আজকে তোরা থাকতি কোনো পাকিস্তানি ইয়ের মালিকের বাড়িতে কামলা হয়ে জুতা চাটতি, আর ওদের লাত্তি বাদা খাইতি, ওদের উচ্ছিষ্ট খায় বড় হইতি। তোদের কপালে তো মানে এই যে গ্রিন পাসপোর্টে যে লেখোস বাংলাদেশি, তখন পাকিস্তানি হিসেবেও তোদের কোনো জায়গা হইতো না। পাকিস্তানের ভিসা সিল আপনার পাসপোর্টে পড়লে যে কোনো দেশে ব্যান্ড, মনে করেন তখন বাংলাদেশের লোকদের এই এই এরিয়ার লোকদের এমন অবস্থা হইতো যে ওদের পাসপোর্ট নামে কোনো বস্তু থাকতো না, ওরা এই ভূখণ্ডে আটকায় থাকতো। এই যে আমাদের যে আসিফ নজরুল আছে, তারপর ধরেন তারপরে যে রাওয়া ক্লাবের যেসব কি জানি বলে রিটায়ার্ড বড় বড় আর্মি অফিসার আছে, তো গরু ছাগল উপদেষ্টা মন্ডলীতে যেসব সদস্য আছে, এই প্রত্যেকের ভাষ্য মতে বাংলাদেশ ইন্ডিয়ার করদ রাজ্য ছিল। তারপর আমাদের যে বিশিষ্ট দেশপ্রেমিক স্বাধীনতা যুদ্ধর দলটা যে জামাত শিবির, ওদের ভাষ্য মতে বাংলাদেশ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছিল, তারা মুক্ত করতে চায়, ইন্ডিয়ার আধিপত্যবাদ চলবে না চলবে না চলবে না, আজাদি। মানে দেখেন, আজাদ হিন্দ ফোর্সের সুভাষচন্দ্র বসুর নকল করে, আজাদ হিন্দ ফোর্সের নকলে তারা আজাদি আজাদি করে। এদের একটাই বয়ান, 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং সবকিছু বাংলাদেশে ইন্ডিয়ার আদেশে হয়। খুব ভালো কথা। তো তোরা এখন তো 16 মাস হয়ে গেছে, 16 মাসে 16টা লাইনও তো দেখাইতে পারোস নাই, বা যে বাংলাদেশ ইন্ডিয়ার আন্ডারে ছোট একটা রাজ্য, এটা তো দেখাইতে পারোস নাই। এখন তোদের যেহেতু শাওয়া ছিঁড়ে ফেলতেছে, শাওয়াকে একদম হুতায় ফেলতেছে, তো সেখানে তোরা নিজে থেকে উদ্যোগ নিয়ে বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশন সেট অফ করে দি, এবং আনুষ্ঠানিকভাবে, আমার কথাটা শোনেন, আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ার কাছে একটা নোটিশ পাঠাক যে আমরা তোমার সাথে সকল ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্ট অফ করে দিব, চাই না আমরা কোনো কিছু, ইসরায়েলের মতো। দেখুক, এটা ওরা বলে দিক আমি এটা করতেছি। শোনেন, এই যে তারা বলে না ইন্ডিয়ার বিরুদ্ধে গাজ্জাতুল হিন্দ করবে, তো তারা ইন্ডিয়া কবে তাদেরকে অ্যাটাক করবে আশায় বসে আছে, কিন্তু তারা অ্যাটাক করে ফতে করে ফেলুক, সমস্যা কি? কে না করছে? জামাত কিন্তু টিপ স্টেট হিসেবে খেলতেছে। এই ফেলানিটাকেও হাইলাইট করা ছিল ডিপ স্টেটের একটা কাজ। দেখেন কি মানে বাংলাদেশ ইন্ডিয়ার যে লেভেলের বর্ডার এবং আমাদের যে কন্টিনেন্টের যে অবস্থা, সেই অবস্থায় বর্ডারে কাঁটাতার থাকাটাই খুব হাস্যকর, কিন্তু ইন্ডিয়া বাধ্য হয়ে দিছে, কারণ তার নিজের সেফটি তার জন্য জরুরি। বাংলাদেশের জঙ্গির যে বাম্পার ফলন হয়, তারা নিজেদের নিরাপত্তার ঝুঁকি তো নিবে না, সেই জন্য তারা কাঁটাতার দিচ্ছে। এবং দেখেন, ওর বাংলাদেশ যখন ওই ইন্ডিয়া থেকে বৈধ পথে গরু আনা বন্ধ করে দিছে, তখন এইভাবে বর্ডারের কাঁটাতারের তল দিয়ে, উপরে দিয়ে, পানি দিয়ে ভাসাইয়ে, চুবাইয়ে, ডুবাইয়ে নানান ভাবে গরু আনা চলতেছে অবৈধভাবে। এবং বাংলাদেশে যে এই গরুর মাংসের দাম যে 800-র উপরে 800 থেকে 1000-এ উঠে গেছে, এইটার কাহিনী কিন্তু এটা যে গরু আনা বৈধভাবে বন্ধ হয়ে গেছে। এবং বাংলাদেশে যে এই যে অনেকে বলে যে ইন্ডিয়া থেকে গরু আনা বন্ধ হয়ে বাংলাদেশে কি হয়েছে, গরুর ফার্মিং খামার ফ্লারিশ করছে, এইটা আর একটা বুকচুরি আলাপ। ওইটা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য আরো সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং বাংলাদেশে যে মানে লাইফ স্টক যেটাকে বলে, সেটা মনে করেন কন্টামিনেটেড হয়ে গেছে। বহুত কিছু জাতের গরু, আমি এই মুহূর্তে নাম মনে নেই, কিছু জাতের গরু বাংলাদেশে আমদানি করা নিষিদ্ধ। ওদের মানে সাম রিজন আছে, যেহেতু আমি পশুবিদ না, ভেটেরিয়ান না, আমি অত ডিটেল যাই না, বাট এটা আমি জানি যে কারণে বাংলাদেশ সরকার কিছু কিছু জাত বাংলাদেশে আনা নিষিদ্ধ। সেই জন্য এরকম কাছাকাছি বর্ডারে গরু আনা খুবই কমন। সেখানে কিছু মানুষ যারা সীমান্তে বাস করে, ফেলানির ফ্যামিলির মতো, এরা রেগুলার বর্ডার পার হয় আসা যায়, দুই পক্ষই জানে, কেউ কিছু পাত্তা দেয় না। বাট যখন আপনার সামনে হবে যে আপনি তো সবসময় ইগনোর করতে পারেন না, কিছু সিচুয়েশন আসে যে তখন ইগনোর করা যায় না। এবং এটা যে ফেলানিকে মার্ডার করতেছে, ওরা কি পয়েন্ট করে মার্ডার করছিল বা গুলি করছিল যে ফেলানিকে গুলি করি? হু ইজ ফেলানি? নো ওয়ান। শাওয়া হাদির মতো কেউ না। এবং আজকে দেখেন সেই এক ফেলানি নিয়ে তারা মানে আওয়ামী লীগ সরকারের পিছনে কিভাবে হাত ধুয়ে লাগছিল, ফেলানির মৃত্যুর বিচার চায় নিয়ে আসবে, এই করবে সেই করবে। এটা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে, আমরা ক্ষমতায় থাকলে আমরা প্রতিবারই খেয়াল করি আওয়ামী লীগের নামে এইসব রিউমার, প্রোপাগান্ডাই বলবো, রিউমার না, সরি ভুল বলছি, প্রোপাগান্ডা। এই ডিপ স্টেট জামাতের মেইন কাজ হচ্ছে আওয়ামী লীগের নামে এসব প্রোপাগান্ডা ছড়ানো, যে আওয়ামী লীগ ইন্ডিয়াকে বেশি এক্সেস দিচ্ছে। এখানে এক্সেস দেওয়ার কিছু নাই। আমরা ইন্ডিয়ার পেটের মধ্যে বাস করি, 98% বর্ডার আমাদের ইন্ডিয়ার সাথে। আমরা তাই চাইলে একটা শক্তিশালী বড়, ধরেন শক্তি না, ইন্ডিয়া খুবই দুর্বল, কিন্তু এত বড় একটা প্রতিবেশী, তার সাথে আমরা শক্তিতে কুলায় উঠতে পারি। ইটস ট্রু। আপনি মানেন আর নাই মানেন, এটা ট্রু ফ্যাক্ট। আপনি যদি মনে মনে স্বীকার নাও যান, কিন্তু আপনাকে এটা মানতে হবে।
আপনি 500 কেজি ওজনের একটা মানুষের সাথে 20 কেজি 50-60 কেজি ওজনের মানুষ একটা মনে করেন তার সাথে কোনো এক্সপার্টিস হওয়া লাগবে না, একটা ধাক্কাতেই মরে যাবেন। সেই জন্য আমি বলতেছি যে আমাদের বড় এবং শক্তিশালী একটা প্রতিবেশীর সাথে আমরা নিজেরা উজ্জা গিয়া কাজে লাগাইতে পারি না, এটা সম্ভব না, আমরা কেউ হজম করতে পারবো না। আসিফ নজরুল বাদ দেন, নর্মাল একটা মানুষ আমি অসংখ্যবার এটা কথা বলতে শুনছি অফলাইনে, আমার সাথে নানান জায়গায় নানান ক্ষেত্রে, সবার নাম মনে নাই। হ্যাঁ, ইন্ডিয়ান লোকজন এসে আমাদের চাকরি নিয়ে যাচ্ছে, তুই তো ভাই 2টা লাইন ঠিক মতো লিখতেও পারোস না, বাংলায় যে 2টা লাইন ফেসবুকে লিখবি তুই তো ওটাও লিখতে পারোস না, তুই তাহলে কামান আসাস, তুই তো এটা লেখোস। তুই যদি একটা প্রপারলি সিভি প্রিপেয়ার করে একটা জায়গায় জমা না দেস, তুই যদি প্রপারলি নিজেকে এক্সপ্রেস করতে না পারিস, তোকে চাকরি কে দিবে? যে এমপ্লয়ার সে তো আগে দেখবে যে আমার প্রফিট কতটুকু আসবে এই এমপ্লয়িটাকে নিলে। সে যখন দেখবে যে ইন্ডিয়ান এমপ্লয়িটাকে নিলে আমার টাকা আসবে বেশি, সেজন্য সে ওকে নিবে, তোকে কেন নিবে? যে লোকটা এক্সপার্ট তাকে বাদ দিয়ে তোর চেহারা দেখে নিবে। মানুষ বলে বাংলাদেশে মামা খালু চালু না থাকলে চাকরি হয় না। ভাই আমি তো দেখলাম এত বছর সুন্দর সবার চাকরি হয়েছে, এখন তো দেখেন কোটা নাই, এখন কিন্তু বাংলাদেশে কোনো কোটা নাই, সব কি হয়েছে, আমরা বই বিছার লোক মানে কোনো পরীক্ষা নাই, কিচ্ছু নাই, অটো তাদের চাকরি হয়ে যাচ্ছে। ভাবতে পারেন ব্যাপারটা, বাংলাদেশ কত দূর আগায় গেছে, রিসেট বাটন দিয়ে আমরা কতটুকু সভ্য হয়ে গেছি।